যারা আসন্ন ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং ডি পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তারা প্রত্যেকেই জানো জিকের গুরুত্বটা কতটা বেশি, কেন জিকে ছাড়া সিলেকশন হওয়া পসিবল নয়। তো সেই উদ্দেশ্যেই ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, পলিটি এবং সায়েন্স থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা উপযোগী বাছাই করা প্রশ্ন রাখা হয়েছে আজকের এই ভিডিওটিতে, যেগুলো প্র্যাকটিসের মাধ্যমে বুঝতে পারবে তোমার জিকের লেভেলটা কতটা ভালো, এবং সেই সঙ্গে সঙ্গে অজানা প্রশ্নগুলো জানা হবে এবং যেগুলো জানো সেগুলো একবার রিভিশন হয়ে যাবে। তো দেখতে থাকো আজকের ভিডিওটি। প্রথম যে প্রশ্নটিকে রাখা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং বেসিক প্রশ্ন। তো পলাশির যে যুদ্ধ যেটা হয়েছিল 1757 সালে, তো এই পলাশির যুদ্ধে ইংরেজ সেনাদের নেতৃত্ব দিয়েছিলেন কে? তাহলে ইংরেজ সেনাদের পক্ষে নেতৃত্ব কে দিয়েছিলেন? অপশান এতে বলা রয়েছে লর্ড কার্জন, বিতে রয়েছে লর্ড ওয়েলেসলি, সিতে রয়েছে লর্ড ডালহৌসি, আর ডিতে রয়েছে লর্ড ক্লাইভ। তাহলে আমরা প্রত্যেকেই জানি যে পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে নবাব সিরাজউদ্দৌলার, আর এখানে ইংরেজ সেনাদের হয়ে নেতৃত্ব দিয়েছিলেন লর্ড ক্লাইভ। অপশান ডি হলো এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। এরপরে এখানে আরেকটি যুদ্ধের কথা বলা রয়েছে, যে যুদ্ধটার নাম হচ্ছে বক্সারের যুদ্ধ। তো এই বক্সারের যুদ্ধে ইংরেজ সেনাদের নেতৃত্ব কে দিয়েছিলেন? আগেরটা ছিল পলাশির যুদ্ধ, এটা হচ্ছে বক্সার যুদ্ধ। অপশান এতে বলা রয়েছে লর্ড মিন্টো, বিতে রয়েছে হেক্টর মুনরো, সিতে রয়েছে ওয়ারেন হেস্টিংস, আর ডিতে রয়েছে লর্ড হার্ডিন্স। এই চারটি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে, বক্সারের যুদ্ধে ইংরেজ সেনাদের যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি হলেন হেক্টর মুনরো, অপশান বি। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। গভর্নর জেনারেল থেকে নেওয়া একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ এবং বহু পরীক্ষায় এসেছে সেন্ট্রাল লেভেলের। তোমরা চাইলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যদি প্র্যাকটিস করো দেখবে এই প্রশ্নগুলো আছে। তো প্রথম এখানে যে প্রশ্নটা এখানে 3 নম্বরে বলা রয়েছে, বাংলার, ভারতবর্ষের কিন্তু আমি বলিনি, বাংলার বলেছি। তো বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? অপশান এতে বলা রয়েছে লর্ড ক্যানিং, বিতে রয়েছে লর্ড ক্লাইভ, সিতে রয়েছে ওয়ারেন হেস্টিংস, আর ডিতে রয়েছে উইলিয়াম বেন্টিং। তো বাংলার প্রথম গভর্নর জেনারেল যিনি ছিলেন তিনি হলেন ওয়ারেন হেস্টিংস। অপশান সি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। প্রত্যেকটা প্রশ্ন আসন্ন পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক পরীক্ষার্থীকে একবার হলেও জানতে হবে। তো এরপর যে প্রশ্নটা রয়েছে, ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? আগেরটা ছিল বাংলার, এবার এটা বলা হয়েছে ভারতের। অপশান এতে বলা রয়েছে লর্ড ক্যানিং, বিতে রয়েছে লর্ড কার্জন, সিতে রয়েছে উইলিয়াম বেন্টিং, আর ডিতে রয়েছে লর্ড কর্নওয়ালিস। তো ভারতের প্রথম গভর্নর জেনারেল যিনি ছিলেন তিনি হলেন উইলিয়াম বেন্টিং। অপশান সি এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর যে প্রশ্নটা রয়েছে, কে বা কারা বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন? তাহলে আমরা বলি সর্দার বল্লভভাই প্যাটেল। তো এই বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধিটা কে বা কারা দিয়েছিলেন? অপশান এতে বলা রয়েছে সুভাষচন্দ্র বোস, বিতে রয়েছে মহাত্মা গান্ধী, সিতে রয়েছে বারদৌলির মহিলা সম্প্রদায়গণ, আর ডিতে রয়েছে সুরেন্দ্রনাথ বসু। তো এই চারটি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে, সর্দার বল্লভভাই প্যাটেলকে মানে বল্লভভাই প্যাটেলকে যিনি সর্দার উপাধি দিয়েছিলেন বা যারা সর্দার উপাধি দিয়েছিলেন সেটি হচ্ছে অপশান সি, বারদৌলির মহিলা সম্প্রদায়গণ। এটি হচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। অমরকোষ এটি একটি গ্রন্থ, এই অমরকোষ গ্রন্থে মোট কয় প্রকার ভূমির বর্ণনা রয়েছে? অপশান এতে বলা রয়েছে 12 প্রকার, বিতে রয়েছে 14 প্রকার, সিতে রয়েছে 16 প্রকার, আর ডিতে রয়েছে 18 প্রকার। তো অমরকোষ নামক যে গ্রন্থ, এই গ্রন্থে মোট 12 প্রকার ভূমির বর্ণনা রয়েছে। এটি হচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। সবথেকে প্রাচীন রাজবংশ কোনটি? তাহলে নিম্নে যে উল্লিখিত রয়েছে রাজবংশগুলোর কথা, মৌর্য বংশ, কুষাণ বংশ, গুপ্ত বংশ এবং দাস বংশ, এর মধ্যে সবথেকে প্রাচীন রাজবংশ কোনটা সেটা আমাদের এখানে বলতে হবে। তো সবথেকে প্রাচীন রাজবংশ যেটা সেটা হচ্ছে মৌর্য বংশ। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। আর তোমরা যদি জেনে থাকো অবশ্যই জানাবে যে কুষাণ বংশের প্রতিষ্ঠাতাকে, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে এবং দাস বংশের প্রতিষ্ঠাতাকে, এই চারটি বংশের প্রতিষ্ঠাতা কারা ছিলেন যদি জেনে থাকো, যারা অডিয়েন্স শুনছো আমার কথাগুলো অবশ্যই তোমরা একটা কমেন্টে জানাবে যদি জেনে থাকো। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। এর পরবর্তীতে যে প্রশ্নটা রেখেছি, ভারতের প্রথম ভাইসরয় কে ছিল? এর আগের দুটো প্রশ্ন কিন্তু গভর্নর জেনারেল রেখেছিলাম, এটা ভাইসরয় থেকে নিয়েছি। তো ভারতের যে প্রথম ভাইসরয় এটা কে ছিলেন?
অপশান এতে বলা রয়েছে ওয়ারেন হেস্টিংস, বিতে রয়েছে লর্ড ক্লাইভ, সিতে রয়েছে ক্যানিং আর ডিতে রয়েছে লর্ড ডালহৌসি। তো এটা আমাদের কম বেশি সকলেরই জানা এবং প্রত্যেকেই জানি প্রশ্নটার গুরুত্বটা কতটা। তো ভারতবর্ষের প্রথম ভাইসরয় যিনি ছিলেন তিনি হলেন লর্ড ক্যানিং। অপশান সি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনের দিকে মুভ করছি। এরপরে যেটা রয়েছে, অশোক তার তৃতীয় বৌদ্ধ সভা ডেকেছিলেন। তাহলে অশোক যে তার তৃতীয় বৌদ্ধ সভা এটা কোথায় ডেকেছিলেন? অপশান এতে বলা রয়েছে কলিঙ্গ, বিতে রয়েছে পাটলিপুত্র, সিতে রয়েছে বুদ্ধগয়া আর ডিতে রয়েছে মগধ। তো অশোক তার তৃতীয় বৌদ্ধ সভা ডেকেছিলেন পাটলিপুত্রে। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট যে প্রশ্নটা রয়েছে সেদিকে এগিয়ে যাচ্ছি। পরবর্তী আমাদের প্রশ্ন হচ্ছে, চারমিনার কে নির্মাণ করেছিলেন? তাহলে চারমিনার নির্মাণটা কে করেছিলেন? আমরা প্রত্যেকেই জানি চারমিনার অবস্থিত রয়েছে হায়দ্রাবাদে। এই চারমিনার নির্মাণ কে করেছিলেন? অপশান এতে বলা রয়েছে আলী আহমদ শাহ, বিতে রয়েছে কুলি কুতুব শাহ, সিতে রয়েছে আহমেদ শাহ জাফর আর ডিতে রয়েছে বাহাদুর শাহ জাফর। তো চারমিনার যিনি নির্মাণ করেছিলেন তিনি হলেন কুলি কুতুব শাহ, অর্থাৎ অপশান বি এই প্রশ্নের জন্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। প্রত্যেকটা পরীক্ষার জন্য এগুলো গুরুত্বপূর্ণ, যে পরীক্ষাগুলোতে জিকে আসে বা যেগুলোতে জিকে থাকে। তো দেখো এরপরে যে প্রশ্নটা রয়েছে, কোন ব্যক্তি নেপোলিয়নের যে প্যারিস যাত্রা, এই প্যারিস যাত্রার সঙ্গে গান্ধীজির লবণ সত্যাগ্রহের তুলনা করেছেন? অপশান এতে বলা রয়েছে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বিতে রয়েছে রাসবিহারী বসু, সিতে রয়েছে রাসবিহারী ঘোষ আর ডিতে রয়েছে সুভাষচন্দ্র বসু। তাহলে যে ব্যক্তি নেপোলিয়নের প্যারিস যাত্রার সঙ্গে গান্ধীজির লবণ সত্যাগ্রহের তুলনা করেছেন তিনি হলেন সুভাষচন্দ্র বসু। অপশান ডি হচ্ছে এই প্রশ্নের জন্য সঠিক উত্তর। এবং প্রশ্নটা সত্যি খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে বেছে বেছে গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়া হয়েছে। আর যারা আমাদের আগের ভিডিওগুলো দেখোনি জিকের, তারা প্লেলিস্টে গিয়ে বা চ্যানেলে সার্চ করে দেখে নিতে পারো। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং একটা অন্য ভিডিওতে রিপিট করা নেই। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কে চালু করেছিলেন? অপশান এতে বলা রয়েছে লর্ড নর্থব্রুক, বিতে রয়েছে জেমস অগাস্টাস হিকি, সিতে রয়েছে মার্সম্যান আর ডিতে রয়েছে লর্ড কার্জন। তো নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন যিনি চালু করেছিলেন তিনি হলেন লর্ড নর্থব্রুক। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার, অপশান এ। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, কোন ভাইসরয় এর সময় কলকাতা, বম্বে এবং মাদ্রাজ হাইকোর্ট স্থাপিত হয়? তাহলে যে ভাইসরয়ের সময় কলকাতা, বম্বে এবং মাদ্রাজ হাইকোর্ট স্থাপিত হয় তিনি কে? অপশান এতে বলা হচ্ছে লর্ড ওয়েলেসলি, বিতে রয়েছে লর্ড ডালহৌসি, সিতে রয়েছে ওয়ারেন হেস্টিংস আর ডিতে রয়েছে লর্ড ক্যানিং। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে, অবশ্যই এটা আমি অডিয়েন্সদের কাছ থেকে চাইছি, যে কলকাতা, বম্বে এবং মাদ্রাজ যে হাইকোর্ট স্থাপিত হয়েছিল তখন ভাইসরয় কে ছিলেন? নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। কাশ্মীর উপত্যকা কোন দুটি পর্বতের মাঝখানে অবস্থিত? অপশান এতে বলা রয়েছে কারাকোরাম ও শিবালিক, বিতে রয়েছে পীর পাঞ্জাল ও জাস্কার, সিতে রয়েছে আরাবল্লী ও আনাইমুদি আর ডিতে রয়েছে কারাকোরাম ও আরাবল্লী। এটি জিওগ্রাফি থেকে নেওয়া একটা কোশ্চেন। তো কাশ্মীর উপত্যকা যে দুটি পর্বতের মাঝখানে রয়েছে সেটি হচ্ছে অপশান বি পীর পাঞ্জাল ও জাস্কার। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। এটি ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতীয় সংবিধান থেকে নেওয়া একটা প্রশ্ন। তো ভারতীয় সংবিধান দিবস বা ইন্ডিয়ান কনস্টিটিউশনাল ডে এটা কবে অবজার্ভ করা হয়, কবে পালন করা হয়? অপশান এতে বলা রয়েছে 24শে নভেম্বর, বিতে রয়েছে 25শে নভেম্বর, সিতে রয়েছে 26শে নভেম্বর আর ডিতে রয়েছে 21শে নভেম্বর। তো ভারতীয় সংবিধান দিবস পালন করা হয় আমাদের জানতে হবে এখানে অবশ্যই 26শে নভেম্বর। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। এরপরে যেটা রয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস, এই বিশ্ব জনসংখ্যা দিবসটা কবে পালন করা হয়? অপশানগুলো দেখতেই পাচ্ছ তোমরা যে বিশ্ব জনসংখ্যা দিবস যে দিনটিতে পালন করা হয় সেটি কবে। অপশান এতে বলা রয়েছে 11ই মার্চ, বিতে রয়েছে 11ই জুলাই, সিতে রয়েছে 11ই আগস্ট আর ডিতে রয়েছে 11ই নভেম্বর। তো বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় 11ই আগস্ট। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। মোগল সম্রাট ঔরঙ্গজেব কোন বাদ্যযন্ত্র বাজাতেন? অপশান এতে বলা রয়েছে বীণা, বিতে রয়েছে সেতার, সিতে রয়েছে ভায়োলিন এবং ডিতে রয়েছে বাঁশি। তো মোগল সম্রাট ঔরঙ্গজেব যে বাদ্যযন্ত্র বাজাতেন সেটা হচ্ছে বীণা। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে,
পম্পাস তৃণভূমি বলতে বোঝায় কোথাকার তৃণভূমি? এটি জিওগ্রাফি থেকে নেওয়া একটা কোশ্চেন, বিভিন্ন যে গ্রাসল্যান্ডগুলো রয়েছে সেখান থেকে নেওয়া। পম্পাস তৃণভূমি বলতে বোঝায় দক্ষিণ আমেরিকার তৃণভূমি, উত্তর আমেরিকার তৃণভূমি, অস্ট্রেলিয়ার তৃণভূমি না ওশিয়ানিয়ার তৃণভূমি? তো পম্পাস তৃণভূমি বলতে বোঝায় দক্ষিণ আমেরিকার তৃণভূমি। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। অমৃতা দেবী বিষ্ণয় রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হয়, তাহলে এটি স্ট্যাটিক জিকে থেকে নেওয়া একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অমৃতা দেবী বিষ্ণয় রাষ্ট্রীয় পুরস্কার এটা দেওয়া হয় কোন ক্ষেত্রে? অপশান এতে বলা রয়েছে বন্যজীব সংরক্ষণ, বিতে রয়েছে শক্তি সংরক্ষণ, সিতে রয়েছে প্রচলিত শক্তির সংরক্ষণ, আর ডিতে রয়েছে বন সংরক্ষণ। তো অমৃতা দেবী বিষ্ণয় রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হয় বন্যজীব সংরক্ষণের জন্য। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো আমাদের চ্যানেলে যদি প্রথমবার ভিডিও দেখে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ধরনের এডুকেশনাল ভিডিওগুলো পাওয়ার জন্য, যেগুলো আসন্ন পরীক্ষার জন্য সত্যি উপযোগী এবং জানতে হবে। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। পৃথিবীর গভীরতম ফিয়র্ড এর নাম কি? অপশান এতে বলা রয়েছে নেপ ফিয়ার্ড, বিতে রয়েছে কুঞ্জিকল ফিয়ার্ড, সিতে রয়েছে নাগপুর ফিয়ার্ড, আর ডিতে রয়েছে নরওয়ের সজনে ফিয়র্ড। তো পৃথিবীর বৃহত্তম ফিয়র্ডের নাম হচ্ছে গভীরতম ফিয়র্ডের নাম হচ্ছে নরওয়ের সজনে ফিয়র্ড। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। তো নরওয়ের সজনে ফিয়র্ড হচ্ছে পৃথিবীর গভীরতম ফিয়র্ড। এরপর যে প্রশ্নটা রয়েছে, হিমাচল প্রদেশ পূর্ণ রাজ্য রূপে কবে গৃহীত হয়? অপশান এতে বলা রয়েছে 15ই জানুয়ারি 1971, বিতে রয়েছে 25শে জানুয়ারি 1971, সিতে রয়েছে 26শে এপ্রিল 1975, আর ডিতে রয়েছে 22শে এপ্রিল 1971। তো হিমাচল প্রদেশ পূর্ণ রাজ্যরূপে গৃহীত হয়েছিল, এখানে আমাদের মনে রাখতে হবে 1971 সালের 25শে জানুয়ারি। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার, অর্থাৎ অপশান বি 25শে জানুয়ারি 1971। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর যে প্রশ্নটাকে রাখা হয়েছে দেখো, কোন গ্রন্থে শূদ্রদের জন্য আর্য শব্দের প্রয়োগ রয়েছে? তাহলে শূদ্র সম্প্রদায় যে রয়েছে এদের জন্য আর্য শব্দের প্রয়োগ হয়েছে কোন গ্রন্থে? অপশান এতে বলা হয়েছে বৃহৎ সংহিতা, বিতে রয়েছে অর্থশাস্ত্র, সিতে রয়েছে মুদ্রা রাক্ষস, আর ডিতে রয়েছে মৃচ্ছকটিকম। তো যে গ্রন্থে শূদ্রদের জন্য আর্য শব্দের প্রয়োগ রয়েছে সেটি হচ্ছে অর্থশাস্ত্র, অর্থাৎ অপশান বি এই প্রশ্নের রাইট অ্যান্সার। আচ্ছা, যারা আমার ভিডিওটা দেখছো তাদের জন্য কিছু প্রশ্ন রেখে দিচ্ছি, যে মুদ্রা রাক্ষস যে গ্রন্থ এটা লিখেছিলেন, আমরা প্রত্যেকে জানি মুদ্রা রাক্ষস গ্রন্থ কে লিখেছিলেন? বিশাখ দত্ত। মৃচ্ছকটিকম কে লেখেন? মৃচ্ছকটিকম লিখেছিলেন শূদ্রক, আর অর্থশাস্ত্র লিখেছিলেন কৌটিল্য বা চাণক্য। আর এই যে বৃহৎ সংহিতা নামক যে গ্রন্থটা, এই বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতাকে যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু জানাবে, বৃহৎ সংহিতা গ্রন্থের। নেক্সট প্রশ্নের দিকে মুভ করছি। কেন্দ্রীয় কার্পাস গবেষণাগার অবস্থিত? তাহলে বিভিন্ন রকমের যে রিসার্চ সেন্টারগুলো রয়েছে গবেষণাগার, তো তার মধ্যে থেকে এখানে একটা প্রশ্ন তোলা হয়েছে, কার্পাস গবেষণাগার কোথায় অবস্থিত? অপশান এতে বলা রয়েছে বেঙ্গালুরু, বিতে রয়েছে নাগপুর, সিতে রয়েছে দেরাদুন, আর ডিতে রয়েছে মুম্বাই। তো কেন্দ্রীয় কার্পাস গবেষণাগার অবস্থিত যেখানে, সেটি হচ্ছে আমাদের এখানে মনে রাখার বিষয়, সেটি হচ্ছে নাগপুর। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে দিচ্ছি, এই যে দেরাদুন নামক যে জায়গাটি রয়েছে এটি কোন গবেষণাগারের জন্য বিখ্যাত? দেরাদুন, এটা যদি কেউ জেনে থাকো জানাবে কমেন্টে। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। সিকিম ভারতের 22তম রাজ্যরূপে কবে গৃহীত হয়েছিল? 22তম রাজ্যরূপে সিকিম কবে গৃহীত হয়েছে? অপশান এতে বলা রয়েছে 25শে এপ্রিল 1972, বিতে রয়েছে 28শে এপ্রিল 1974, সিতে রয়েছে 15ই এপ্রিল 1973, আর ডিতে রয়েছে 26শে এপ্রিল 1975। তো এই চারটি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে সেটা আমাদের এখানে মনে রাখতে হবে, 1975 সালের 26শে এপ্রিল সিকিম ভারতের 22তম রাজ্য হয়েছিল। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। মুসলিম লীগের একটি শাখা লন্ডনে স্থাপিত করেছিলেন কি? তাহলে মুসলিম লীগের অনেক শাখা ছিল অনেক জায়গায়, তার মধ্যে একটা শাখা লন্ডনে কে স্থাপিত করেছিলেন সেটা আমাদের এখানে বলতে হবে। অপশান এতে বলা রয়েছে আগা খান, বিতে রয়েছে মোহাম্মদ সলিমুল্লাহ, সিতে রয়েছে মোহাম্মদ আলী জিন্না, আর ডিতে রয়েছে আমির আলী। তো এই প্রশ্নের মধ্যে রাইট অ্যান্সার যেটা হবে, মুসলিম লীগের একটি শাখা লন্ডনে যিনি স্থাপন করেছিলেন তিনি হলেন আমির আলী, অর্থাৎ অপশান ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি।
পশ্চিমবঙ্গের যে নদী গবেষণাগার, পশ্চিমবঙ্গ কিন্তু বলা হয়েছে, পশ্চিমবঙ্গের নদী গবেষণার কোথায় অবস্থিত? অপশান এতে বলা রয়েছে সুন্দরবন, বিতে রয়েছে হরিণঘাটা, সিতে রয়েছে ফলতা, ডিতে রয়েছে বনগাঁ। তো পশ্চিমবঙ্গের নদী গবেষণাগার অবস্থিত হরিণঘাটায়। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের সকলের পরিচিত যে কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ, তো এই কাঞ্চনজঙ্ঘা এর উচ্চতাটা কত? অপশান এতে বলা রয়েছে 8,586 মিটার, বিতে রয়েছে 8,485 মিটার, আর সিতে রয়েছে 8,188 মিটার, আর ডিতে রয়েছে 8,167 মিটার। তো কাঞ্চনজঙ্ঘা এর উচ্চতা যেটা, সেটা অবশ্যই যারা দেখছো যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু কাঞ্চনজঙ্ঘা এর উচ্চতা কত। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন, বহুবার বহু পরীক্ষায় এসেছে। আর এটি বুঝতেই পারছো যে স্ট্যাটিক জিকের একটা চ্যাপ্টার, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে নেওয়া প্রশ্ন, যে পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছেন। তো পণ্ডিত রবিশঙ্কর যে বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছেন সেটি হচ্ছে সেতার। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। বিখ্যাত যে অমরনাথ যাত্রা, যে অমরনাথ যাত্রায় স্বামী বিবেকানন্দও গিয়েছিলেন, সেই অমরনাথ যাত্রা কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? অপশান এতে বলা রয়েছে কেরল, বিতে রয়েছে অসম, সিতে রয়েছে রাজস্থান, আর ডিতে রয়েছে জম্মু কাশ্মীর। তো বিখ্যাত অমরনাথ যাত্রা যে রাজ্যে অনুষ্ঠিত হয় সেটি হচ্ছে জম্মু কাশ্মীর। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার।